Ci bawa tengano liare maki. এনএফ কখনো সরকারের বিপক্ষে ছিল না। দেশের সরকার হিসেবে আমরা যতটুকু পারি সম্মান প্রদর্শন করে সমঝোতার পথ বেছে নিয়েছি। আমি মনে করি এদেরকে এক জায়গায় রেখে সামরিক প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে অন্তত 2 লক্ষ ফোর্স তৈরি করে ব্যাক বাই বাংলাদেশ আর্মি মিয়ানমার আক্রমণ করে আপনার রাখাইন স্বাধীন করে ফেলবে। মানুষকে ভাত খাবে, তুমি তো আর 5 লক্ষ লোকের খাবার দিতে পারবে না। চরম এক স্পর্শকাতর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ। একদিকে প্রশ্নাতীত স্বাধীনতার সমূহ সম্ভাবনা, অন্যদিকে মহা সংকট। সম্ভাবনা নাকি সংকট, কোন দিকে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ তা ঠিক করতে হলে প্রতিটি পদক্ষেপ হতে হবে নিখুঁত এবং দূরদৃষ্টি সম্পন্ন। তা না হলে অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশের সার্বভৌমত্ব। আমরা ভারতকে আমরা বলছি, আপনারা সতর্ক হন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। আমরা যখন গরম বক্তব্যে ভারতের চিকেন নেক দখলের দিবার স্বপ্ন দেখছি, তখন আমাদের চিকেন নেকের ঘাড় মটকে দেওয়ার সব পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে ভারত। এরই মধ্যে ফেনী থেকে শুরু করে পুরো পার্বত্য অঞ্চল দখলের প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। ওইরকম একটা পুটকে আমাদের এখানকার একটা জেলার মতো দেশ, আমরা ওদের উপর নির্ভরশীল। ঘটনা যে শুধুই হুমকি পর্যন্ত আটকে আছে তা নয়, বরং পুরো পার্বত্য অঞ্চল এখন খাতা কলমে বাংলাদেশের। বাস্তবে পাহাড়ের কোনো নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। এর কিছুটা ভারত নিয়ন্ত্রিত সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস এর নিয়ন্ত্রণে, বাকিটা আরাকান আর্মির আর বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে ভাড়াটে হিসেবে বসবাস করছে। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে এদেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। সম্প্রতি রংপুরকে কেন্দ্র করে ভারতীয় ষড়যন্ত্রের ভয়ঙ্কর রূপ পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণের মধ্য দিয়ে দেশবাসী দেখেছে। একদিকে রংপুর, অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশের 2 চিকেন নেক ঘিরে কতটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপরে আমরা বসবাস করছি, সেই অনুসন্ধানের শুরুতেই বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নির্মম নিষ্ঠুর এক অমানবিক দৃশ্য দেখে আসি, চলুন। ও আল্লাহ, ও বই নাই তোমার খালে রে, ও আল্লাহ, ও রহমান, ও গতিমে কুমরি গো রে, ও মরবাই হড়ে, ও আছে তো বিকুন ছেড়ে মানুষ। এই দৃশ্য মিয়ানমারের আরাকান রাজ্যের বাংলাদেশ সীমান্তে 2024 সালের 5ই আগস্টের। এদিকে যখন স্বৈরাচার হাসিনা পালিয়ে যাচ্ছিল মিয়ানমার সীমান্তে, ঠিক তখন ভারতীয় ড্রোনের সাহায্যে আরাকান আর্মির হামলায় প্রাণ যায় কয়েকশো রোহিঙ্গা মুসলমানের। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে 2024 সালের মে মাসে রোহিঙ্গা গণহত্যার আরেকটি রোমহর্ষক বর্ণনা উঠে এসেছে। মিয়ানমারের হোয়ারশিরির সেই গণহত্যার উদ্দেশ্য ছিল মিয়ানমারের অবশিষ্ট রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আসতে বাধ্য করা। যদিও সেই খবর পৃথিবীর কোনো গণমাধ্যমের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি, কারণ এই মানুষগুলো মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান, জন্মই যাদের আজন্ম পাপ। কত মানুষ মরলে সেটাকে গণহত্যা বলা যায়, কতটা নির্মমভাবে মানুষকে হত্যা করলে সেটাকে মানবতা বিরোধী অপরাধ বলা যাবে, তার সব মাত্রা অতিক্রম করেছে মিয়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলিম হত্যাকাণ্ড। রোহিঙ্গাদের কেন এত নির্মমভাবে হত্যা করছে আরাকান আর্মি? আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক কি? মিয়ানমার সরকার কেন আরাকান আর্মির সন্ত্রাসীদের সহায়তা করছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে রোহিঙ্গাদের আসল পরিচয়, কেন তাদেরকে বাংলাদেশি বলে দাবি করা হচ্ছে। মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা নিধনের যে দৃশ্য আমরা গেল 1 দশক ধরে দেখছি, তার শুরু হয়েছে আরও 8 দশক আগে। দেখতে দেখতে এসব পৈশাচিক হত্যাকাণ্ড আমাদের চোখ সহা হয়ে উঠেছে। রোহিঙ্গাদের ব্যাপারে কথা বলতে গেলে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। শুনে মনে হয় রোহিঙ্গারা অন্য দেশ থেকে ভেসে আসা এক উদ্বাস্তু। বাংলাদেশের মানুষের কাছে মিয়ানমার থেকে আসা অচ্যুত এক জনগোষ্ঠী, আবার মিয়ানমারের চোখে বাংলাদেশ থেকে ভেসে যাওয়া আবর্জনা। এই আবর্জনা পরিষ্কার করতে মিয়ানমার সরকার কিংবা আরাকানের জঙ্গি গোষ্ঠী আরাকান আর্মি যে নৃশংসতা দেখিয়েছে তা পৃথিবীর ইতিহাসের এক বর্বরতম কালো অধ্যায়, যা গণহত্যার সব কলঙ্ক ছাপিয়ে পৃথিবীর মানুষকে
মিয়ানমারের বুদ্ধরা বুঝিয়ে দিয়েছে মানুষ কতটা হিংস্র হতে পারে। কখনো ধর্ষণ, মাটি চাপা, কখনো আগুন, আবার কখনো জীবন্ত মানুষের শরীরে বিভিন্ন অংশ কুচি কুচি করে কেটে ফেলে হত্যা করা হয়েছে রোহিঙ্গা মুসলমানদেরকে। নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গাদের ইতিহাস বলছে এই রোহিঙ্গারাই আরাকানের আসল মালিক। পুরো আরাকান রাজ্য শাসন করত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জনগোষ্ঠীটি। আরাকানে মুসলিমদের আগমন ৭ম শতকেই। সেই যে গোড়াপত্তন হয়েছিল তারপর থেকে আরাকানের সবসময় মুসলিম আদিবাসীরা রোহিঙ্গা হিসেবে পরিচিত ছিল। এমনকি এই আরাকানে মুসলিম শাসন ছিল ১৪৩০ থেকে ১৭৮৪ সাল পর্যন্ত, পুরো ৩৫০ বছর। সেই সময়ের ৩ জন রাজার সময়ের মুদ্রায় মুসলমানদের কালেমা অঙ্কিত ছিল। আরাকান ছিল স্বাধীন রাজ্য যেখানে মূলত মুসলিম ও মগ, চাকমা সহ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস ছিল। শাসন ক্ষমতায় মুসলমানেরা থাকলেও মগ সহ অন্য সংখ্যালঘুদের সাথে সম্প্রীতির সম্পর্ক ছিল সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা মুসলমানদের। ১৭৮৫ সালে বার্মিজ রাজা বদাপায়া আরাকান আক্রমণ করলে কিছু মুসলমান আরাকানে থেকে যায়, আর বাকি মুসলমানেরা চাকমা এবং মগদের সাথে মিলে নাফ নদী পার হয়ে চট্টগ্রামে এসে বসবাস শুরু করে। সেই থেকেই চাকমা এবং মগেরাও পার্বত্য চট্টগ্রামে বসবাস করছে। যে কারণে নাফ নদীর ওপার আর এপারের মানুষের মধ্যে ধর্ম, ভাষা এবং বর্ণের মিল রয়েছে। ভাষা এবং বর্ণের মিল থাকার কারণে আরাকানে থেকে যাওয়া রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশি বলতে শুরু করে মিয়ানমারের স্বৈর শাসকেরা। ১৭৮৫ থেকে ১৯৪৭ পর্যন্ত বৈষম্য থাকলেও রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা চালানো হয়নি। কিন্তু ১৯৪৭-এর পর থেকে শুরু হয় নৃশংসতম হত্যাযজ্ঞ। থেমে থেমে চলায় হত্যাযজ্ঞে এ পর্যন্ত ৪৩,০০০ রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে। ঘরের কোনায় মুসলমানদের উপর বর্বরতম এমন হত্যাযজ্ঞ চললেও মুসলমান হয়ে আমরাও সবসময় উদাসীনতার পরিচয় দিয়েছি। রোহিঙ্গাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি বারবার। কিন্তু আমরা কি জানি ১৯৪৭-এর পর থেকে রোহিঙ্গাদের উপর কেন এমন অমানবিক নির্যাতন নেমে এসেছে? ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাবার ঠিক আগ মুহূর্তে রোহিঙ্গা নেতারা আরাকানকে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের সাথে যুক্ত করবার চেষ্টা করেছিল। আরাকানকে পাকিস্তানের সাথে যুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে বেশ কয়েকবার দেন দরবার করা হয় রোহিঙ্গা নেতাদের পক্ষ থেকে। কিন্তু শেষ মুহূর্তে অং সান সুচির বাবা অং সান ব্রিটিশদেরকে ম্যানেজ করে আরাকানকে বার্মার অন্তর্ভুক্ত করতে সামর্থ্য হয়। এরপর থেকে আরাকান রাজ্যটি বার্মার অন্তর্ভুক্ত হয়ে যায়। আরাকানকে বার্মার অন্তর্ভুক্ত করা হলেও পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হতে যাওয়ার প্রতিশোধ হিসাবে আরাকানের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে অং সান। নাগরিকত্ব না থাকায় গেল ৮ দশক ধরে খাদ্য, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় রোহিঙ্গা মুসলমানদেরকে। ১০ম শ্রেণীর পর স্কুলে যেতে না দেয়া, এমনকি জরুরি টিকা থেকেও বঞ্চিত আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা। অন্যদিকে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মগদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শক্তিশালী করে তোলা হয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা যেন বিদ্রোহ করতে না পারে সে কারণে মগদেরকে প্রশাসনিক এমনকি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীতে ব্যাপকভাবে পদায়ন শুরু করে মিয়ানমারের রাজ্য সরকার, যার মূল উদ্দেশ্যই ছিল রোহিঙ্গা মুসলমানদেরকে দমিয়ে রাখা। মগরা যতই শক্তিশালী হয়েছে ততই মুসলমানদের উপর নির্যাতন বাড়তে থেকেছে। যখন যার ইচ্ছে হয়েছে মুসলমানদের বাড়িঘরে লুটপাট, মুসলিম নারীদের ধর্ষণ কিংবা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার জন্য কারো কাছে মগদের কোনো জবাবদিহিতা করতে হয়নি। আমরা কথায় কথায় মগের মূল্যক বলতে নৈরাজ্যের যে জনপদকে বুঝিয়ে থাকি, এটাই সেই মগের মূল্যক। দিন যত বেড়েছে মগের মূল্যকে মগেদের অত্যাচার ততই বাড়তে থেকেছে। রোহিঙ্গাদেরকে যেহেতু নাগরিকত্ব দেওয়া হয়নি, সে কারণেই মগেরা চিন্তা করল মুসলমানদেরকে আরাকান থেকে বের করে দিতে পারলে পুরো ভূখণ্ড তাদের দখলে চলে যাবে। এই চিন্তা থেকে শুরু হয় মুসলিম জনগোষ্ঠীর উপর পৈশাচিক নির্যাতন। পৃথিবীর মানুষ যার চূড়ান্ত রূপ দেখেছে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত। মানুষকে হত্যা, ধর্ষণ, নির্যাতনের ভয়ঙ্কর চিত্র মোবাইলে ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হতো সোশ্যাল মিডিয়াতে, যার মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা। নৃশংস সেই হত্যাযজ্ঞের শিকার হয়ে জীবন বাঁচাতে রোহিঙ্গারা নাফ নদী পার হয়ে বাংলাদেশে পাড়ি জমায়। একে একে সেই সংখ্যা দাঁড়ায় ১০ লাখে। ২০০৯ সাল থেকে শুরু হওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সবশেষ দলটি বাংলাদেশ সীমান্তে এসেছিল ৫ই আগস্ট, যাদেরকে সীমান্তের ওপারে নৃশংসভাবে ড্রোন হামলায় হত্যা করা হয়। ২০০৯ কেন শুরু আর ২০২৪ সালের ৫ই আগস্ট কেন শেষ,
সেই হিসেব মিলাতে পারলেই রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যার সাথে মিয়ানমারের সাথে আরও কারা জড়িত সেটার সঠিক সন্ধান পাওয়া যাবে। রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল 1978 সালে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালীন হঠাৎ করেই মিয়ানমার সেনাবাহিনী আরাকানে একটি অপারেশন পরিচালনা করে, যার নাম দেওয়া হয় অপারেশন ড্রাগন। সেনাবাহিনী সেই অপারেশনে প্রায় 5 লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান মিয়ানমার থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে চলে এসেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাৎক্ষণিক মিয়ানমার প্রেসিডেন্টকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার দাবি জানান। উত্তরে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক দাবি করে তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানালে জিয়াউর রহমান হুমকি দিয়ে মিয়ানমার সরকারকে বলেছিলেন অনতিবিলম্বে রোহিঙ্গাদের ফেরত না নিলে মিয়ানমার থেকে আসা সকল রোহিঙ্গা মুসলমানদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্রসহ আবারও মিয়ানমারে পাঠানো হবে। তারপর তারাই সিদ্ধান্ত নেবে রোহিঙ্গারা আরাকানে থাকবে নাকি বাংলাদেশে। বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তের পর সীমান্তে উত্তেজনা দেখা দেয়। মিয়ানমার এবং বাংলাদেশ দুই পক্ষ থেকে সীমান্তে সেনা মোতায়েন করলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। মিয়ানমার বাংলাদেশ সীমান্ত থেকে আমাদের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার দাবি করলেও বাংলাদেশ তা মানেনি। বাংলাদেশের পক্ষ থেকে অনড় অবস্থানে থাকলে মিয়ানমার সরকার যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মাধ্যমে সেনা সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে প্রস্তাব দেয়। পশ্চিমা দুই শক্তিশালী রাষ্ট্রের মধ্যস্থতায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়ার শর্তে সীমান্ত থেকে সেনা ফিরিয়ে আনতে রাজি হয় বাংলাদেশ সরকার। তারপরই জিয়াউর রহমানের বলিষ্ঠ সেই ভূমিকায় রোহিঙ্গারা আবারও আরাকানে ফিরে যেতে সমর্থ হয়। 1992 সালে রোহিঙ্গাদের আবারও বাংলাদেশে পাঠানোর লক্ষ্যে মিয়ানমার সেনাবাহিনী টেকনাফ বিডিআর ক্যাম্পে হামলা করে। এতে একজন বিডিআর সদস্য নিহত হলেও আতর্কিত সেই হামলার সাথে সাথে বিডিআর পাল্টা হামলা চালালে 12 জন মিয়ানমারের সেনা নিহত হয়। সেই হামলার পর মিয়ানমার সেনাবাহিনী লাশ রেখেই পালিয়ে গিয়েছিল। বিডিআর তাদের লাশ বাংলাদেশে নিয়ে এসেছিল। এখানেই শেষ নয়, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে মিয়ানমার সীমান্তে 82,000 সেনা সমাবেশ ও ভারী অস্ত্র মোতায়েন করে বাংলাদেশ সেনাবাহিনী, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দেশের সীমান্তে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েনের ঘটনা। পাল্টা জবাবে মিয়ানমার 1 লাখ সেনা মোতায়েন করে, কিন্তু একই সময়ে মিয়ানমারের কাচিনদের সাথে ভয়ানক যুদ্ধ বেঁধে যায় তাদের সেনাবাহিনীর। ফলে প্রচণ্ড চাপে পড়ে মিয়ানমার। তারা দূত মারফত সীমান্ত থেকে বাংলাদেশকে সেনাবাহিনী সরাতে অনুরোধ করে, কিন্তু বাংলাদেশ তাদের কথায় কোনো পাত্তাই দেয়নি। একদিকে নিজ দেশে কোচিন বিদ্রোহীদের ভয়ানক হামলা, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা না সরাতে পারা, উভয় সংকটে পড়ে মিয়ানমার। সবশেষ চীন সফরে যায় মিয়ানমার প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্টকে অনুরোধ করেন যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী ও ভারী অস্ত্র সরিয়ে নেয়। মিয়ানমারের শঙ্কা ছিল বাংলাদেশ যে কোনো সময় আরাকান দখল করে নিতে পারে, যে কারণে চীন সরকারের অব্যাহত অনুরোধের কারণে প্রায় 93 দিন পর মিয়ানমার সীমান্ত থেকে সেনা সরিয়ে আনে খালেদা জিয়ার সরকার। 1978 কিংবা 1992 সালের পর দীর্ঘ সময় মিয়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর সাহস দেখায়নি, কিন্তু 2016 সালে আবারও সেই চেষ্টা চালিয়ে সফল হয় মিয়ানমার সরকার। প্রায় 10 লাখ রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে বাধ্য করে তাদের সন্ত্রাসী বাহিনীগুলো। রোহিঙ্গাদের মূল দলটি 2016 থেকে 17 সালের মধ্যে আসলেও এর শুরুটা হয়েছিল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের 1 মাস পর প্রতিষ্ঠা করা হয় ইউনাইটেড লিগ অফ আরাকানের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি, যারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী মগ জাতির সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। তাদের উদ্দেশ্য ছিল মুসলিম রোহিঙ্গাদের আরাকান রাজ্য থেকে চিরতরে উৎখাত করা, কারণ আরাকান আর্মির জন্য স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠার বাধা ছিল দুটি, একটি বার্মিজ সরকার, আরেকটি আরাকানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী রোহিঙ্গারা। রোহিঙ্গাদের প্রশ্নে আরাকান আর্মি এবং কেন্দ্রীয় সরকারের অবস্থান ছিল অভিন্ন, যে কারণে রোহিঙ্গা নিধনে আরাকান আর্মিকে অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করতে থাকে বার্মিজ সরকার। মুসলিম নিধনে এই দুই পক্ষের সাথে নতুন করে যুক্ত হয় ভারত। মূলত 2009 সালের এপ্রিলে ভারতের সহযোগিতায় আরাকান আর্মি শক্তিশালীভাবে আত্মপ্রকাশের সুযোগ পায়। ভারত কেন আরাকান আর্মির সাথে যুক্ত হলো সেটা জানা অত্যন্ত জরুরি। বাংলাদেশের সাথে ভারত ছাড়া আমাদের একমাত্র স্থল সীমান্ত রয়েছে মিয়ানমারের। বাংলাদেশ সীমান্তের ওপারে যদি মুসলমানেরা থাকে তাহলে বাংলাদেশের জন্য এটা বাড়তি সুবিধা, যে কারণে ভারত চেয়েছে সীমান্তের ওপারে এমন একটি পক্ষ থাকুক যাদের বাংলাদেশের সাথে বৈরী একটা সম্পর্ক থাকবে। যে কারণে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সীমান্তে বিডিআরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর শক্তিশালী করা হয় আরাকান আর্মিকে। আরাকান আর্মি মিয়ানমারের জঙ্গি সংগঠন হলেও তারা ভারতের অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ পেয়ে থাকে। ভারতের উদ্দেশ্য মিয়ানমার এবং ভারতের মাঝে তাদের পছন্দের একটা রাজ্য থাকুক যেখানে দুই দেশকে অস্থির রাখা যাবে। যে কারণে মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করলেও ভারতের সাথে আরাকান আর্মির